যে শেখ হাসিনা খুব শীঘ্রই আসছে, তার মানে কি আগামী আসতেছে। শেখ হাসিনা বারবার একটা কথা বলছেন যে আমি আসতেছি। আওয়ামী লীগের জন্য সুসংবাদ, এবং এত তাড়াতাড়ি যে আওয়ামী লীগের জন্য সুসংবাদ আসবে এটা হয়তো আওয়ামী লীগও বুঝতে পারে নাই। এদিকে আগামীকাল 21শে ফেব্রুয়ারি শেখ হাসিনা বাংলাদেশ আসতেছে। লক্ষ লক্ষ কর্মী এখন থেকেই এয়ারপোর্টে অবস্থান নিয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতিকেও এর সাথে ভয়ঙ্করভাবে জড়িত করা হয়েছে। ভয়ঙ্কর পরিকল্পনা প্রকাশ হয় এই বিষয়টিতে। অনেকেই ফেঁসে যায় এবং অনেকেরই অবস্থা শেষ হয়ে যায়। বাংলাদেশে যে বর্তমানে একজন রাষ্ট্রপতি আছে, গণমাধ্যমে টেলিভিশনে রাষ্ট্রপতির ইস্যু যে একটা বিষয় ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে। আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে এটা স্পষ্টতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য চরম অপমানজনক। শেখ হাসিনার বিরুদ্ধে 250-এর উপর মামলা, তো হিসাব আসলে কিভাবে মিলাচ্ছেন তিনি, কিভাবে তিনি আত্মবিশ্বাসী তিনি ফিরবেন। এটা প্রথম ধারণা, প্রথম যুক্তি হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল, ঘুরে দাঁড়ানোর শক্তি সে রাখে। এখন তার ফিরে আসার পথ 3 ভাবে খোলা। তিনি আসতে পারেন 3টা ওয়েতে। এবার সামলাও কুকুর। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান। রাষ্ট্রপতি চুপুকে শহীদ মিনারে যেতে নিষেধাজ্ঞা করেছেন ছাত্র জনতার একটি ব্যানারে। বাংলাদেশকে যারা একেবারেই ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিতে, রাজনীতিতে, সামাজিকতা, তাদের ব্যাপারে ঢিলা দেওয়া যাবে না, কোনোভাবে ঢিলা দেওয়া যাবে না। এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে এবার ইউনূস বিভিন্ন রকম ভাবে চক্রান্ত তৈরি করছে। একদিকে বাংলাদেশকে অশান্ত করে রেখেছেন মোহাম্মদ ইউনূসই, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, এবং বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে অগ্নিসংযোগের ঘটনা, হামলার ঘটনা। তবে কি পিছনে রয়েছে আরো বড় কোনো ষড়যন্ত্র? মহল যদি আজকে মনে করেন সংস্কারের নামে জনগণকে ঘুম পড়িয়ে রাখবেন, রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখবেন, তারা ভুল করছেন, আহম্মকের স্বর্গে বাস করছেন। বৈষম্য বিরোধীদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে। যে পাঙ্গাটা নিয়ে নিছে, এই পাঙ্গাটা কিন্তু এখন ভারী পড়তে যাচ্ছে। বেকায়দায় পড়বেন ডক্টর ইউনূস। হ্যাঁ, সবকিছুতেই বেকায়দায় পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক শ্রোতা, আগামীকাল 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে রাষ্ট্রপতির একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে শেখ হাসিনা অনেক কিছুই করবে, এবং শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার সাথে অনেকেই যে জড়িত রয়েছে, সেই জড়িতরা এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সব কিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। কখন বাংলাদেশে ঠিক শেখ হাসিনা ঢুকবেন এবং শেখ হাসিনার জন্য যে লক্ষ লক্ষ কর্মী এয়ারপোর্টের মধ্যে অবস্থান করতেছে, সেই সব ঘটনাস্থলে থেকে সবাই কি বলতেছে, এবং অনেক গণ্ডগোলও কিন্তু দেশের মধ্যে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সেই সবও দেখাবো। আসুন দর্শক, আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট ক্লিপগুলো রেডি করেছি সেগুলো আগে দেখে আসি, এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি আগামীকাল 21শে ফেব্রুয়ারিকে নিয়ে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরা নিয়ে, অন্যদিকে রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনূসের বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও শেষে মন্তব্য করব। 2 দিন আগে শেখ হাসিনা আবার কথা বলেছেন, ফোন কলের কথা না, রীতিমতো একটা ওয়েবিনারে কানেক্টেড হয়ে বক্তৃতা করেছেন, কনভারসেশন করেছেন। কুয়েট নিয়ে কথা বলতে গিয়ে ওটা নিয়ে কথা বলা হয়নি, কিন্তু এই কথাগুলো বলে রাখা জরুরি, কারণ তার এবারকার বক্তব্যে, তার এবারকার যে ওয়েবিনারে উনি কানেক্টেড হয়েছেন, সেটা আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা করণীয় সম্পর্কে ধারণা দেয় বলে আমি মনে করি। সেই জায়গায় আসছি, ওয়েবিনারটা কী নিয়ে, কেন, পুরোটাই শুনলাম 1 ঘন্টার বেশি সময়। বরাবরের মতো যা যা বলছেন তিনি, শুরুই হয়েছে যেহেতু ওখানে কিছু ভিকটিম ছিল, তারা যাদেরকে ভিকটিম বলে মনে করেন, তাই তাদের কাছে স্বজন হারানোর বেদনা জাতীয় কথা, যেটা সবসময় তিনি বলেন। বাংলাদেশে যে কোনো কথা আসলে গলাটাকে একটু কাঁপিয়ে কাঁপিয়ে তিনি অভিনয় করে বলেন, তাই করেছেন। ডক্টর ইউনূস সম্পর্কে বলছেন তিনি পরিকল্পনা করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন, এবং উনি ডক্টর ইউনূসকে রেফার করে বলছেন, আমি আগেও বলেছি ইট ওয়াজ এ ব্লান্ডার বাই ডক্টর ইউনূস। উনি বলছেন যে মেটিকুলাসলি উনি ডিজাইন করেছেন, মাস্টার মাইন্ড বলে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন, সেটাকে উনি রেফার করেছেন। শেখ হাসিনা বারবার রেফার করছেন, এবং আমি বলবো ভারতের মিডিয়াতেও এই জিনিসটাকেই বারবার রেফার করা হয়েছে এবং এখনও হচ্ছে। এবং ওখানে মুভমেন্টে সমন্বয়কদের একজন মিস্টার হাসিবকে রেফার করেছেন। আমি দেখলাম যে শেখ হাসিনাকে রীতিমতো গবেষণা করিয়ে বেশ তথ্য হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি সেটার ভিত্তিতেই কথা বলেছেন। হাসিবকে রেফার করে বলছেন তিনি কোনো একটা টক শোতে পুলিশ হত্যার কথা এবং মেট্রো রেলে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা নিজেই বলেছেন। এসব হত্যার ক্ষেত্রে বলছেন যে কোনোভাবেই এগুলো পুলিশ বা আর্মির গুলি না। এখানে তিনি ব্রিগেডিয়ার শাখাওয়াতকে রেফার করে বলছেন যে তিনি বলেছিলেন এই বুলেট অন্য কেউ, এই হত্যা কেউ করেছে। দায় মুক্তি কেন দেওয়া হলো সেই আলাপ করেছেন।
ডক্টর ইউনূস দেশ চালাতে পারছেন না এবং তিনি নিজেই বলেছেন যে তিনি যোগ্য নন, দেশ চালাতে পারছেন না। ডক্টর ইউনূস একটা ইন্টারভিউর কথা আমাদের নিশ্চয় মনে আছে, জনাব নুরুল কবিরের সাথে তিনি যেভাবে কথা বলেছেন খুবই সিম্পলি বলেছেন এবং উনি হি স্পিক্স হিজ হার্ট, এটা সত্য। উনি মনে যা আসে ভেতরে যা আছে বলেন, কিন্তু এটা রাজনীতির জায়গা তো এভাবে কথা বলা কারো হাতে অস্ত্র তুলে দেয়, শেখ হাসিনার কাছে অস্ত্র তুলে দেয়। নুরুল কবির তাকে জিজ্ঞেস করেছিলেন যে অনেক উপদেষ্টার ব্যর্থতা নিয়ে প্রশ্ন আছে, তখন তিনি নিজের কথা বলছেন যে আমি কি সফল নাকি, আমার কি যথেষ্ট যোগ্যতা আছে নাকি, তো সেটাকে উনি রেফার করেছেন। তিনি 32 নম্বর ভাঙার কথা জনগণকে দিয়ে দিয়েছেন, তাদের কোনো বাড়ি নেই, মানে শেখ হাসিনাদের বাড়ি নেই, সেটা লাস্টটুকু যেটা দিয়ে দিয়েছেন সেটা। ডেভিল হান্ট নিয়ে কথা বলেছেন, কে ডেভিল প্রশ্ন করছেন, কাকে ডেভিল হিসাবে খোঁজা হচ্ছে, কিন্তু বারবার উনি বলেছেন সেটা হচ্ছে তিনি দেশে ফিরে আসবেন, সহসাই ফিরে আসবেন। যারা প্রেসিডেন্ট ছিলেন তাদেরকেও আশ্বাস দিয়েছেন উনি দেশে ফিরে এসে সবার সাথে সবার সব সংকট উনি দূর করবেন। ওটা কার আমি একটু পরে আসছি, ওটাই আসলে আমার মূল ইস্যু আজকে। এবং ডক্টর ইউনূসের বিচার করবেন দেশে ফিরে এসে, কিসের ভিত্তিতে? মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনূসের বিচার করবেন, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করছেন এবং উনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন। শেখ হাসিনা মুখে আল্লাহর কথা শোনা যায়, এখানেও শোনা গেছে আল্লাহ আমাকে নিশ্চয়ই বিশেষ করে উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন। আমি আগেও বলেছি, আবার একটু যোগ করে দেওয়ার লোভ সামলাতে পারছি না, অনেকেই হয়তো শোনেননি। আল্লাহ তাকে আসলে বাঁচিয়ে রেখেছেন উনি যাতে প্রতিদিন ঘুমানোর আর ঘুম থেকে ওঠার আগে, মানে পুরো সারাটা দিন জেগে থাকার সময়টা প্রতি মুহূর্তে যেন ফিল করেন উনি পরাজিত হয়েছেন এবং আমাকে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে। এই রকম হিউব্রিস সিনড্রোমে ভোগা মানুষ, যিনি নিজকে গডের কাছাকাছি কিছু একটা মনে করেন, এরকম একটা সাইকোপ্যাথের কাছে, এরকম একটা বিভৎস নার্সিসিস্টের কাছে এর চেয়ে বড় কোনো মৃত্যু নেই। ওই মৃত্যুর চেয়ে অনেক বেশি কষ্টকর। সো আল্লাহ তাকে সে কারণে বাঁচিয়েছেন। এক স্টুপিড বলছি, উপস্থাপনা করছিলেন বিদেশে কি যেন অন্য কোন দেশ থেকে, সেখানকার আমেরিকা কোনো পদের। স্টুপিড মাঝে মাঝে জাতিসংঘ রিপোর্টের কথা বলছিলেন। জাতিসংঘ রিপোর্টে আমাদের বর্তমান সরকারের বিরুদ্ধেও তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও মানবাধিকার লঙ্ঘন করছে, এই ধরনের রেফারেন্স দিচ্ছেন, উইচ ইজ নট রং। এরকম অভিযোগের কথা ওখানে আছে এবং এটা আছেও তো সত্য। আমাদের কাস্টাডিতে 17 জন মানুষ মারা গেছে সরকারের আমলে, বিভৎস পরিসংখ্যান, আমরা এটা দেখতে চাই না। কিন্তু স্টুপিড বলছে এই কারণে, জাতিসংঘের রিপোর্ট নিয়ে যদি আলাপ করতে আসে, এটাকে যদি তারা, মানে আওয়ামী লীগের স্ট্র্যাটেজিক্যালি উচিত জাতিসংঘের রিপোর্টের নাম যেখানে আসবে সেখানে এটাকে সরিয়ে রাখা। ওটা যখনই আসবে সেখানে, মানে তাদের নেত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘ দ্বারা সার্টিফাইড একজন বর্বর। তিনি কি বিভৎসতা বর্বরতা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছেন, নির্যাতন করেছেন, তার নির্দেশে, তত্ত্বাবধানে, সমন্বয়ে, এগুলো সব জাতিসংঘ লিখেছে। মানবতা বিরোধী অপরাধ করেছেন। সুতরাং ওই রিপোর্ট আনছে ওই স্টুপিড। আমি পরামর্শ দিই, যদি তারা কেউ শুনে থাকেন, ওটা না আনাই ভালো হবে। তবে আমরা ওটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব এবং এতে আমাদের যতটুকু সমালোচনা আছে সেটা সহই। একটা গণতান্ত্রিক সরকার, এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়, কিন্তু এটা একটা গণতান্ত্রিক সরকার, মানসিকতা সরকার। তারা তার ভুল, তার প্রবলেম স্বীকার করে এবং আমি বিশ্বাস করি তারা সেটা শুধরে নেওয়ারও চেষ্টা করবেন। মূল জায়গাটায় আসি, সরকারের জন্য বার্তাটা কথা। এই ওয়েবিনার ছিল আসলে তারা কিছু ভিকটিমের সাথে কথা বলবেন। সাকুল্যে 4 জন ভিকটিম এখানে এসছেন। 4 জন ভিকটিম হচ্ছে 4 জন নিহত পুলিশ অফিসারের স্ত্রী। এদের মধ্যে একজন পুলিশ অফিসার, অন্তত উপস্থাপক বলছেন, যাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। এরকম বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মী, বিভিন্ন লেভেলের, তাদের স্ত্রীরা এসছেন। তারা তাদের কষ্টের কথা বলেছেন, তারা কি সংকটে আছেন সেটা শেখ হাসিনাকে বলছে। শেখ হাসিনা পার্সোনালি কথা শুনলেন এবং প্রত্যেক কথাকে রিপ্লাই করলেন। তার ওই রিপ্লাইয়ের মধ্যেই আসলে এই কথাগুলো এসে, আমি দেশে এসে সব সমস্যার সমাধান করে দেব, সব বিচার করব, কি বিভৎসতা ইত্যাদি ইত্যাদি। কারো সন্তানকেও ক্যামেরার সামনে এনে দেখানো হয়েছে, সন্তানদেরকে দেখিয়েছেন। দুটো ব্যাপার, যে 4 জনের আমি তাদেরকে দেখিনি কেউকে এই আন্দোলনের কাউকে ব্লেম করতে, কোনোভাবেই ব্লেম করেননি, সেটা নিয়ে কোনো রকম কোনো অভিযোগও করেনি। এটা খুবই সিগনিফিক্যান্ট। তারা হয়তো চেয়েছেন যে ডক্টর ইউনূস অন্যান্য উপদেষ্টা এবং সমন্বয়কদের বিরুদ্ধে বা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিষোদ্গার করবেন, তারা সেটা করেননি। তারা র্যাদার তাদের সংকটের কথা বলেছেন, কষ্টের কথা বলেছেন। আমি ধারণা করি তাদেরকে রাজি করানো হয়েছে যে সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলে যদি সম্ভব হয় তাহলে তারা কিছু কম্পেনসেশন পেতে পারেন, তারা কিছু টাকা পয়সা পেতে পারেন। কারণ 4 জনই তাদের এই জীবনে চলার সংকটের কথা বলেছেন। সুতরাং আমি এইটাকেই প্রধান মনে করি এবং শেখ হাসিনার কাছে আসলে তারা ওটাই চেয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে বা না আসলেও বলছেন তাদেরকে দেখবেন। আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দেখি সরকারের জন্য। আমি প্রথম থেকে একটা কথা বলছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্ল্যান করে আসলে ওদের টার্গেট একটা জায়গায়, পুলিশকে খেপিয়ে তুলছে। ইন্ডেমনিটি কেন দেওয়া হলো, পুলিশের বিচার কেন চাওয়া যাবে না বলছেন উনি। পুলিশের বিভিন্ন জায়গায় এবং একই গল্প, মিথ্যা গল্প, এটা প্রমাণিত হয়েছে যে প্রেগনেন্ট পুলিশ অফিসার, যে তার পেটে সন্তান আছে বলে নারী পুলিশ অফিসার বাঁচতে চেয়েছিল, কিন্তু তাকে নাকি পিটিয়ে মেরে ফেলা হয়েছে। একেবারে মিথ্যা তথ্য, একেবারে মিথ্যা তথ্য, ডিসইনফরমেশন, সেটা ছড়াচ্ছেন ক্রমাগত। পুলিশকে এই করেছে সেই করেছে এবং সংখ্যা বসে এখন আর বলেননি, তারা 3000 4000 সংখ্যা বলতেন, কিন্তু এখনও আবার সামনে আনছেন এনে এই জায়গায়। এটা পুলিশের মোরালিটিতে সমস্যা হবে, ওই টার্গেট তারা করেছেন এবং তাদের স্ট্র্যাটেজিক্যালি বুদ্ধিটা খুব বেশি খারাপ না। আমরা একটা কথা মনে রাখবো, পুলিশ
যতই অপরাধ করুক না কেন আমাদের জেনেটিকলি আমাদের মধ্যে এক ধরনের ক্ল্যান মেন্টালিটি থাকে, আমাদের তো আরও বেশি আছে। আমাদের এই সোসাইটি ঠিক ডেমোক্রেটিক হয়ে ওঠে না, এক ধরনের ট্রাইবাল সোসাইটি এটা। ফলে যেটা হয়, আমার যে মানুষজনের সাথে আমি বিলং করি, আমার যে ক্ল্যান, তার প্রতি একটা অন্ধ আবেগ কাজ করে। সুতরাং পুলিশ অফিসারদের যে দুঃখ দুর্দশার কথা বলা হচ্ছে সেটা অনেককেই টাচ করতে পারে আমি মনে করি, এবং যেসব ন্যারেটিভ তারা সামনে আনছেন সেটা পুলিশের অ্যাক্টিভেটেড হওয়ার ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি করার সম্ভাবনা আছে। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এই কারণে যখন পুলিশের বিরুদ্ধে অনেকে খুব টাফ হচ্ছিলেন, আমি তখন মানে খুবই জনপ্রিয় ধারার বিপরীতে দাঁড়িয়ে পুলিশের পক্ষে কথা বলেছিলাম। যা হওয়ার হয়েছে আমাদের এখন, এরাই আমাদের ভাই, আমাদের পরিবারের সন্তান, আমাদের কারো সন্তান। এই মাটির মানুষ, তারা অনেকেই অনেক বড় বড় অপরাধ করেছেন, তাদের প্রতি আমরা যেন শেখ হাসিনা হয়ে না উঠি, এই ধরনের একটা ভিডিও করেছিলাম। ইট ওয়াজ আ টাফ টাইম বাট আই ডিড। কিন্তু এরপরে আমি আরেকটা ভিডিও করেছিলাম যেটা আসলে আরও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যে পুলিশ অফিসার বা পুলিশ কনস্টেবল মানে পুলিশের যেসব সদস্য মারা গেছেন তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে বলেছিলাম। এদের মধ্যে অনেকেই বিভৎস অপরাধী, আমরা প্রত্যেকের কথা জানি না তারা ঠিক কতটুকু, কারণ 5 তারিখ বা তারপর বিভিন্ন থানাকে কেন্দ্র করে মানুষের তীব্র ক্ষোভ এবং আক্রোশ ছড়িয়ে পড়েছিল। এবং এটা আসলে পুলিশকে বুঝতে হবে, বহুবার বলেছি যে মানুষ ঝুঁকি আছে জেনে, মারা যেতে পারে জেনেও থানা অ্যাটাক করতে গেছে। ছাত্রলীগ আওয়ামী লীগকে যতটা করেছে, যুবলীগকে যতটা করেছে, তার চেয়ে বেশি থানাকে টার্গেট করেছিল। কারণ শেখ হাসিনার সময় আসলে এই থানাগুলো প্রত্যেকটা অত্যাচার নিপীড়নের এক একটা কেন্দ্র হয়ে উঠেছিল। এক একটা মামলা হয়, গায়েবী মামলা, রাজনৈতিক নেতাকর্মীরা তো হয়রানির শিকার হয়, সাধারণ মানুষকে মামলার মধ্যে ঢুকিয়ে মামলা বাণিজ্য বলে একটা কথা আমরা শুনতাম, টাকার বিনিময়ে তারপর ছেড়ে দেয় ইত্যাদি ইত্যাদি। বিভৎস অত্যাচার থানাগুলো থেকে, যে মানুষ থানায় আক্রমণ করতে গেছে। ফলে যেটা বলছিলাম, স্টুডেন্ট হত্যার সাথে জড়িত পুলিশ অফিসার বা পুলিশ সদস্যরা যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আবার যারা এর সাথে জড়িত ছিলেন না তারাও কেউ কেউ হয়েছেন। তার চেয়ে জরুরি কথা, ইভেন যে অপরাধী পুলিশ সদস্য, ওটা একটা যুদ্ধ ছিল, পাল্টাপাল্টি যুদ্ধের মধ্যে অনেক কিছুই ঘটেছে। বাংলাদেশে যে বর্তমানে একজন রাষ্ট্রপতি আছে, গণমাধ্যমে, টেলিভিশনে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মিটিং করছেন, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। সর্বশেষ ঐতিহাসিক যে ডিসি সম্মেলনের যে একটা প্রথা আছে রাজনৈতিক, আপনার এই ডিসি সম্মেলনের আমাদের রাষ্ট্রপতির ইস্যু যে একটা বিষয় ছিল, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে। আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে এটা স্পষ্টতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য চরম অপমানজনক। এখন আছে না, ধরেন বাঘ খাঁচার মধ্যে পালমো, এটা গুতা দেমো, হ্যাঁ, তারপর বাঘ একটা বিলাইয়ের মতন হয়ে যাবে, দেখতে ভাল লাগবে, বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেল না? যদি রাষ্ট্রপতির দরকার না লাগে বাদ দিয়ে দেন, সিস্টেমে বাদ দিয়ে দেন, কিন্তু না, সংবিধানকে নিজেদের যেই এই সরকারের বৈধতার জন্য রাষ্ট্রপতি রাখাটা জরুরি, কিন্তু বাসার ভিতরে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নাই। স্পষ্টত রাষ্ট্রপতির গেম ওভার, কার্যকর কোনো ভূমিকা রাষ্ট্রপতির এই মুহূর্তে নাই। তবে কারণও আছে, এই রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্বাচিত, আওয়ামী লীগ সরকার কর্তৃক এটা তৈরি হয়েছে। সো শুধুমাত্র যদি সংবিধানের ইস্যু না থাকতো তাহলে রাষ্ট্রপতিরও এই পর্যন্ত বাংলাদেশ ছেড়ে পালাইতে হইতো, ভারতে আশ্রয় নিতে হইতো। এখন সর্বশেষ কি সিদ্ধান্ত হয়েছে দেখেন, 21শে ফেব্রুয়ারি, আজকে আর মাত্র হাতে গোনা 2 দিন আছে। তো এত বছর যাবৎ আমরা দেখেছি যে 21-এর প্রথম প্রহরে প্রধানমন্ত্রী তিনি শহীদ মিনারে যান, ফুলের একটা পরিবেশ থাকে, রাষ্ট্রপতি যান, সেখানে তিনি ফুল প্রদান করেন। তারপরে এদের নানান কর্মকাণ্ডে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারা তাদের কর্মকাণ্ড সম্পাদিত করেন। কিন্তু এইবার এই প্রথমবারের মতন 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান। এখন এই আহ্বান কে দিছে? সরকার দেয় নাই, তবে সরকারকে যারা নিয়ন্ত্রণ করে অথবা এই সরকারকে যারা সরকারে বসাইছে তারাই ডাক দিছে, অর্থাৎ বৈষম্য বিরোধীরা। আপনার জুলাই আগস্টে গণহত্যা চলার সময় রাষ্ট্রপতির নীরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের চলমান গণ অবস্থান থেকে এই দাবি জানিয়েছে সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। তার বক্তব্য হচ্ছে, জুলাই আগস্টে হাজার হাজার ছেলেমেয়ে মারা গেছে, ওই পুরোটা সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ ছিলেন, কিন্তু এটাও সত্য। আর এখানে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জায়গায় যদি বাহাবুদ্দিন হইতেন, দল যদি বিএনপিও থাকতো, তিনি যে কোনো কথা বলতেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা এমন দৃশ্য কিন্তু দেখি নাই কখনো। বাস্তবতা হচ্ছে যে থাকতো সে চুপ করেই থাকতো।
এছাড়াও যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন। বক্তব্য হচ্ছে শেখ হাসিনা পালিয়েছে, সংসদ ভেঙে গেছে, এমপিরা পালিয়েছে, অথচ রাষ্ট্রপতি তবিয়তে মানে পদে বহাল তবিয়তে আছেন। ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি, সরকার তাকে সরায় নাই, তিনি সরবেন কিভাবে? কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি, তিনি স্রেফ কায়েমি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন। মানে এখানে বিএনপি একটা ইস্যু বলা হচ্ছে। তো তাদের দাবি আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখবেন না, 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারেও আপনার যাবে না। তো 13ই ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ এবং তাদের মিত্র শক্তিকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণ অবস্থান কর্মসূচি চলছে। তো এই যতগুলা প্রোগ্রাম দেখেন এগুলো সবগুলোর পিছনে বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, এগুলো হচ্ছে বৈষম্য বিরোধী এবং সমন্বয়করা, কোন কোন অংশে শিবিররাও। কারণ শিবিররা যে আসলে কোনটা কি এইটা এখন অনেকের মধ্যে একটু প্রশ্ন। এখন রাষ্ট্রপতি বেসিক্যালি মাসে মাসে বেতন নেওয়া, খাওয়া টাওয়া ছাড়া আপাতত আর কোনো ভূমিকা নাই, আর কয়েকদিন পরে তো নির্বাচনে হয়ে যাবে। ভাই গতকাল যে ভিডিওটা করলাম না, আমাদের আপা আগামী মাসের 26 তারিখ মানে 26শে মার্চ, তো এর আগেই বাংলাদেশে চলে আসবেন অথবা সেই দিনও আসতে পারেন। তো এই সংবাদ শোনার পর বাংলাদেশে যারা আমজনতা ছিলেন, লুঙ্গি বাহিনী ছিলেন, তো তারা তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন যে আমি এইসব গুজব এবং গাঁজাখড়ি খবর কোত্থেকে পাই। ভাই পাই পাবো না কেন? তো আমাদের মতো যারা নাকি নিউজ অ্যানালাইসিস করে, আমাদের মতো যারা রয়েছে যারা কিনে নিউজকে এক্সপ্লেন করে, ভাই তাদের ধান্দাই থাকে এটা হলো খবরের পিছনের খবর খুঁজে বের করা, অগ্রিম খবর খুঁজে বের করা। তো আমরা যে অগ্রিম খবরটা খুঁজে বের করছি সেটা অনেক খাটতে হয়েছে ভাই, এগুলো আপনি বইয়ে পাইবেন না, আর বাংলাদেশের পত্রপত্রিকা এগুলো আপনাদেরকে জানাবে না। তো এখন আমি যখন 2 দিন আগে নিউজ করেছিলাম যে 26 তারিখে বা তার 2-3 দিন আগে শেখ হাসিনা আবার বাংলাদেশে চলে আসবে, তো এই কথার সত্যতা আপনারা পেয়েছেন হলো গতকাল আনন্দবাজার পত্রিকা সহ ভারতে যে প্রথম শ্রেণীর যতগুলো পত্রিকা ছিল প্রতিটা পত্রিকাতে কিন্তু গতকাল হেডলাইন ছিল। আনন্দবাজার পত্রিকাটা পড়ে দেন, হাতে নেন না, জান না আপনি তো আর ওই কলকাতায় গিয়ে আনন্দবাজার পত্রিকায় কিনতে হবে না, গুগলে টাইপ করে পাবেন, দেখেন ওখানকার হেডলাইনে কি লেখা আছে গিয়ে যে শেখ হাসিনা খুব শীঘ্রই আসছে, তার মানে কি আগামী মাসে আসতেছে। তা তো দিন খাওয়ান এক্স্যাক্টলি বলবে না বা বলতে পারবেও না, বা বলতে পারলেও এটা গোপন রাখবে যেহেতু একটা স্টেট ইস্যু। আর শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসছেন এই তো মানে ব্যাপারটা তো এরকম না যে ভারতে বেড়াতে গিয়েছিলেন এখন আবার ফিরে আসতেছে তারপরে এইরকম ব্যাপারটা তো এরকম না। তো উনি একটা গ্যাসে ভেজাল বাঁধায় বাংলাদেশ থেকে এবং আস্তে আস্তে আরেকটা ভেজাল হতে যাচ্ছে বাংলাদেশে। এমন হতে পারে ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ ভাবও হতে পারে, কে বলতে পারে। তো এই হইল অবস্থা। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, শেখ হাসিনা ম্যাডামকে যদি আসতেই হবে, আপাকে যেহেতু আসতেই হবে, তো আমার কাছে মনে হচ্ছে যে আগামী মাসে 26 তারিখে কেন? তো আগামী মাসে 26 তারিখ আসতে এখনো 40 দিন বাকি, তার মানে 1 মাসের বেশি সময় বাকি। আগামী মাসে 26 তারিখে কেন? আগেই চলে আসুন। আমার কাছে মনে হয় কেন জানি আপার আগেই চলে আসা উচিত। এর কারণ হলো আপাই যখন দেশ চালাচ্ছিলেন, আপা যখন দেশ চালাচ্ছিলেন 17 বছর ধরে, তো তার বিরুদ্ধে প্রধান যে অভিযোগটা ছিল সেটা হলো দুর্নীতি। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বাংলাদেশ থেকে, সবাই জানি, আপাও জানে, আমরাও জানি, আমেরিকাও জানে, আমজনতা আমরা সবাই জানি, বুঝছেন। তো দ্বিতীয় যে জিনিসের সমস্যা ছিল সেটা ছিল কিছু জুডিশিয়াল ক্লিং, অর্থাৎ মানে ওই আইনের বাইরে গিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটাকে বলে আর কি, এক্সট্রা জুডিশিয়াল ক্লিং। তো এই ধরনের কিছু একটা সমস্যা ছিল। তারপরে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছিল, ছাত্রলীগ, যুবলীগ, এরা বেপরোয়া হয়ে গিয়েছিল। একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন তার ক্ষমতাকে প্র্যাকটিস করতে গিয়ে বা পাকাপোক্ত করতে গিয়ে আর লুটপাট করতে গেলে, ওই যে দুর্নীতির প্রসঙ্গটি আছে, লুটপাট করতে গেলেই তো অত্যাচারের প্রশ্ন আসবে যে আপনি আপনার কাছে কেউ 10 লাখ টাকা চাঁদা চাবে, আপনি যেভাবে দিবেন না, দিবেন 10 লাখ টাকা কেউ ইচ্ছা চাঁদা চাইলে দিবেন, যদি আপনি ধৈর্য নিয়ে হাত পা ভেঙে ফেলে তখন কিন্তু আপনি ভয় ঠিকই দিবেন। তো এগুলি হয়েছে। তো এটাও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতির সাথে জড়িত। তো মোটামুটি আমরা যদি বড় দাগে দেখি তাহলে শেখ হাসিনা ম্যাডামের মানে আমাদের আপার যে প্রধান সমস্যাটা ছিল সেটা হলো দুর্নীতি, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আর কি কিছু অরাজকতা, বিশৃঙ্খলা, এগুলো ছিল। তো এখন আপাতত তো আপাকে আমরা বিদায় করছি, বুঝছেন, ছাত্র জনতা আন্দোলন করে আপাকে আমরা বিদায় করছি। আপাতত চলে গেছে প্রায় কত 7 মাস হয়ে গেল। তো 7 মাস চলে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের কাছে এমন এক সরকার প্রধান আসছেন যে আমরা কল্পনা করিনি কোনো দিন। সেটা হলো পৃথিবীর এমন কোনো পুরস্কার নাই যে তার থলের ভিতরে, তার ঝোলার ভিতরে নাই। পৃথিবীর এমন কোনো পুরস্কার নেই যে তার ঝোলার ভিতরে নাই। সেটা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি নোবেল প্রাইজ থেকে নিয়ে শুরু করে আমেরিকার কংগ্রেস প্রাইজ, আমেরিকার সেই প্রাইজ, অলিম্পিক প্রাইজ, কি আছে ভাই? এমন একটা প্রাইজের নাম বলেন তো আপনার এই ভিডিওটা নিচে এসে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস পায়নি। তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় আসলেন 7 মাস আগে, ভাই বিশ্বাস করেন আমি না, সারা বাংলাদেশের একেবারে গরিব দুঃখী মিসকিন কানা লুংলা যারা ছিল, বুঝছেন, যারা আছে, ইভেন যারা কিনা দুর্নীতিবাজ, বড় বড় ডাকাত দুর্নীতিবাজ, তারা পর্যন্ত এক বাক্যে কিন্তু প্রথম
যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা নিলেন, প্রথম কিন্তু এক বাক্যে স্বীকার করেছিলেন যে বাংলাদেশ এত বছর পর একটা দরবেশের মতো একজন লোক পাইছে, একেবারে যোগ্য লোকের হাতে গিয়ে পড়ছে। তো আমাদের স্টুডেন্টরা তো মনে করেন একেবারে কি বলবো, লুঙ্গি উঠে লাফালাফি, বুঝছেন, লুঙ্গি উঠে লাফালাফি ফালাফালি, মানে নাচানাচি কি জায়গা অবস্থা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সরকার প্রদান করে নিয়ে আছে। আমরা তো ভাই মহাখুশি, আমরা সবাই একের পর এক ভিডিও বানিয়েছি, ওয়েলকাম জানাইছি। বাংলাদেশের এমন কোনো পত্রিকা নাই যারা কিনা ইমপ্রেসড হয়নি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতাভার গ্রহণ করলেন। সরকার চলে যাওয়ার পর 5ই আগস্ট চলে যাওয়ার পর 7 বা 8 তারিখে উনি কিন্তু 3 দিন পর ক্ষমতা নিলেন। তো নেওয়ার পর প্রথম এক সপ্তাহ গেল, তো আমরা দেখলাম যে না ঠিকই আছে, মানে চলতেছে, চলুক দেখি কেমনি কি হয়। আমরা সবাই উৎসুক হয়ে রয়েছি যে কেমনি কি হয়। বাংলাদেশ একেবারে ছিঁড়া ভিড়া, একেবারে এইটা ছিঁড়া ওইটা ছিঁড়া, একেবারে আটি উঠি বেন্দা বুন্দা ই করে ফেলে, বুঝছেন। বহুত প্রত্যাশা নিয়ে আমরা বসেছিলাম। আমরা ভাবছিলাম আর তো গায়া, দুর্নীতি তো গায়া, ঘুষ খাইবো, বুক ফুলে গিয়ে আমরা সরকারি অফিস আদালত, ডেসা বলেন, বিদ্যুৎ অফিস বলেন, পানির অফিস বলেন, আর কি অফিস আছে, গ্যাসের অফিস বলেন, যত সরকারি দপ্তর আছে আমরা বুক ফুলে গিয়ে, বুঝছেন, বুক ফুলে গিয়ে আমরা গিয়ে সারা যাবো না। ঘুষের দিন শেষ, শেখ হাসিনা শেষ, বিএনপি শেষ, এই শেষ, আমাদের এখন আছে নোবেল বিজয়ী ইউনূস সাহেব। আর কি এর ঘুষের দুর্নীতি, উষ্টাবাড়ি তাদের কপালে, বুঝছেন। মানে এমন একটা ভাব, মানে সরকারি অফিস আদালত, কারণ এরা হলো আমাদের প্রজা। গভর্নমেন্ট এমপ্লয়ি তো কনস্টিটিউশন অনুযায়ী আমাদের প্রজা, সার্ভেন্ট নাকি, আমাদের দাস, আমাদের কর্মী। তো এই জিনিসটা মানে আমাদের একটা ভাব এসে পড়ছিল যে আমরা যাবো এবং সরকারি যত কর্মকর্তাদের সবাই হলো আমাদের কর্মী, দাস, আমাদের সার্ভিস দেওয়ার জন্য তারা পয়সা রয়েছে। আর যদি কোনোভাবে ঘুষ চাইলে উষ্টাবে ওদেরকে, ওদের কপালে যে চারা আছে চারা পাঠানো, এরকম একটা ফিলিং আসে, আমারও কিন্তু ফিলিং আসছিল। তো এখন এগুলো দেখে প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ গেল। তো আমাদের ইউনূস সাহেব কি করলেন, ইউনূস সাহেব তো যেভাবে স্টার্টিংটা করলেন, প্রথমে আমার সন্দেহ হয়েছিল, যখন স্টার্টিংটা করলেন প্রথমে আমার সন্দেহ হয়েছিল, যখন নাকি দেখলাম যে বিপ্লবের বাইরে যেসব আউল ফাউল লোক আছে যারা কিনা হতে পারে বা শিক্ষা থেকে জ্ঞানী গুণী হতে পারে, এটা আমাদের কোনো সমস্যা নাই। বা এই মুহূর্তে আমার দরকার হলো কি, আমার দরকার হলো আমার রাষ্ট্রকে সংশোধন করা। এই মুহূর্তে আমার দরকার কি, আমার রাষ্ট্রকে সংশোধন করা। কে কত উচ্চশিক্ষায়, কে বিলাতে পড়ছে, কে আমেরিকায় পড়ছে, কার কতগুলো ডিগ্রি আছে, এটা আমার দরকার নাই। যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, আমি এখন মনে করেন যে এখানে বসে ভিডিওটা করতেছি, তাই না, এখন কোনো কারণে আমার জুতার তলা খুলে গেছে, আমার জুতার তলা খুলে গেছে। এখন জুতা যদি ঠিক না করি তাহলে আমাকে খালি পায়ে রাস্তাতে হাঁটতে হইব, আর যদি জুতা ঠিক করি তাহলে জুতা পরে আমি যেতে পারবো। কাউকে যদি ডাকি এই জুতা ঠিক করার জন্য, তো কাকে ডাকবো? একজন পিএইচডি ডিগ্রি দ্বারা এই লোকটা ডাকবো? ওই লোক তো আমার তো কোনো কামে আসবে না। ও অফ যাও, বুঝছেন, পিএইচডি ডিগ্রি আমার কোনো দরকার নেই, তুমি অফ যাও, সাইডে থাকো। আমার দরকার যেখানে এক্স্যাক্টলি আমার জুতা ঠিক করে দিতে পারে এই মুহূর্তে, তাকেই তো আমি রাখবো বা ডাক দিব বা তাকে আমি পয়সা দেবো, কারণ এই মুহূর্তে এই লোকটাই আমার দরকার যে আমার কিন্তু জুতা ঠিক করতে পারে। এবং এই জুতা ঠিক করার জন্য না দিতে হয় কলেজে, না দিতে হয় ইউনিভার্সিটিতে, না থাকতে হয় তার পিএইচডি ডিগ্রি বা নোবেল প্রাইজ কিছুই না। আর যদি থাকে এই জুতা ঠিক সেলাই বা তালি মারার সাথে সাথে যদি ওই অভিজ্ঞতাগুলো যদি থাকে, তার ঝোলার ভিতরে যদি ডিগ্রিগুলো থাকে, তাই তো কোনো কথাই নেই। হ্যাঁ, তাই তো কোনো কথা নেই, সে জুতাও সেলাইতে পারে, জুতাও ঠিক করতে, প্লাস তার কাছে নোবেল প্রাইজ আছে, তাইলে সেটা খাপা খাপ মিলে যায়। তো এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, ইউনূস সাহেব গিয়া আউল ফাউল যত লোকজন আছে এদের দেখেন, এদের বায়োগ্রাফি দেখেন, এদের বায়োডাটা আপনারা দেখবেন, এই করছে, সেই করছে, ওখান থেকে পুরস্কার পাইছে, হ্যান করছে, ত্যান করছে, ওমন এনজিও চালায়, ওই সরকার উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল, এতদিন বড় বড় সচিব ছিল। আরে ভাই, এগুলি দেবেন ডিম করুন কিনে। আমার দেশ একটা বিরাট এক ক্রাইসিসের ভিতরে, আওয়ামী লীগ সরকার 17 বছর দুর্নীতি করে দেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে। তো এই 2-3টা অভিযোগই তো আওয়ামী লীগ সরকারের উপর আমরা অতিষ্ঠ ছিলাম, আর তো কোনো কিছু না। যেহেতু দুর্নীতির প্রশ্ন এখানে, দুর্নীতির সাথে বাকি বাংলাদেশে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটার সাথে একটা লিঙ্ক করা। তো যেখানে দুর্নীতি সেখানে দ্রব্যমূল্য, কারণ দুর্নীতি থাকলে দ্রব্যমূল্যের দাম বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে মানুষ অসন্তুষ্ট হবে। আর দুর্নীতি করতে গেলে অত্যাচার করতে হবে, অত্যাচার করতে গেলে আইন শৃঙ্খলা নষ্ট হবে। দেখেন কি সুন্দর একটার সাথে একটা সম্পর্ক যুক্ত, ঘুরে কিন্তু ওই দুর্নীতির প্রসঙ্গে আসে। আর দুর্নীতি নিচের লেভেলে হয় না, দুর্নীতির যে সিগন্যালটা এটা আসলে হাই লেভেল থেকে, বুঝছেন, উপর লেভেল থেকে সিগন্যালটা আসে, এটা কার্যকর হয় নিচের লেভেলে গিয়ে। তো আপনারা যখন হাট বাজারে গিয়ে কাউকে চাঁদাবাজি করতে দেখেন বা দুর্নীতি বদমাশি করতে দেখেন, অফিস আদালতে দুর্নীতি ঘুষ এগুলো করতে দেখেন, মনে রাখবেন এটা কিন্তু সে হলো খুব নিচু লেভেলে, সে একটা রুট লেভেলের একটা এজেন্ট মাত্র, যার মুখোমুখি আপনি হয়েছেন বা লেনদেনটা হচ্ছে, কিন্তু এর শিকড় কিন্তু আরো উপরে। তো এইগুলো পুরো সেটা। তো ইউনূস সরকার যখন আসলে তো আমরা ভাবছিলাম যে এই সমস্যাটা সমাধান করতে পারলে বাকিগুলো হয়ে যাবে, বা 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 4 সপ্তাহ গেল, 1 মাস যায়, 2 মাস, কিচ্ছু না, বরঞ্চ আগের চাইতে আরো ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। তো কয়েকটা নিউজ আমি আপনাদেরকে দেখাই। প্রথমে এই নিউজটা দেখেন, এই নিউজটা এখানে দেখেন, কি মারপিট টেনে লাগছে, বড় বড় গজারি হাতে কারা দাঁড়া রয়েছে, ছাত্ররা দাঁড়া রয়েছে। এরা আবার কারা? খুলনার যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, কুয়েটে বলে মনে হয়, খুলনার যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, তো সেখানকার স্টুডেন্টরা বড় বড় পাথর, 10 ইঞ্চি ইট, গজারি লার্কি যে হাতে দেখতেছেন, ঠিক আছে, এগুলি টেগলি নিয়ে পড়ালেখা ফালাতুয়া তারা কি করতেছে, ইউনিভার্সিটির ভিতরে এইসব তাণ্ডব চালাচ্ছে। এখন শুধুমাত্র এটা ওই কুয়েট বা খুলনা বিশ্ববিদ্যালয়ই না,
অন্য যত বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি রয়েছে বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটির বর্তমানে এই ভয়াবহ অবস্থা। তো এইটা এখন যদি আওয়ামী লীগ সরকার আমরা চিন্তা করি, তো এরা ওই সময় গদের হাতে রাস্তায় দাঁড়িয়ে ছিল, এভাবে নিজেরা মাইটপিট করতো। স্কুল কলেজে পড়াশোনা তো দূরের কথা, সেই প্রসঙ্গে আর গেলাম না। কি পড়ায় কি শিক্ষা ব্যবস্থার যে কি করুণ অবস্থা, এটা বলে বাজে মেজাজ খারাপ, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো এখন ওই আমলে শেখ হাসিনার আমলেও তারা লাঠি সোটা নিয়ে আন্দোলন করতো, মাইটপিট করতো, একে অপরের মাথায় লাঠি দিয়ে মারতো। তো এখন তারা করতেছে। সো নো চেঞ্জ, বরঞ্চ সিচুয়েশন আরো আগের চাইতে আরো ভয়াবহ খারাপ হয়েছে। এবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই ঘটনাটা আপনি দেখেন, এটা হলো যমুনা টিভি নিউজ। এখানে যমুনা টিভি নিউজে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান, শীর্ষ ঘুষ বাংলাদেশ, 100 শীর্ষ ঘুষ লেনদেনে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। আর প্রায় কয়শো দেশের উপর এই রিপোর্ট করছে, তা আমি জানি, স্ট্যাটিস্টিক্স করছে তা আমি জানি না। তবে এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ঘুষ লেনদেনে 178তম স্থানে রয়েছে। বাংলাদেশ ঘুষ লেনদেনে 178তম, আর আফগানিস্তানে হলো 168তম। এখন খেয়াল করেন, আফগানিস্তান তো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তো তাদের ঘুষের যে পরিমাণ সেটা হলো 168তম, তার চেয়ে 10 ধাপ উপরে হলো বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ তার যুদ্ধ বিধ্বস্ত দেশ না, তাই না? তো এই হলো অবস্থা। তো লাস্টে আরেকটা নিউজ দেখে, এই নিউজটা হলো বাংলাদেশ সরকারের আমলে, সেটা হলো ডিসি নিয়োগে ঘুষ লেনদেন খবর জনপ্রশাসনে। ওই যে একটা নিউজ আপনারা দেখছিলেন গত 4 মাস আগে, এটা ইউনিশ সরকার গঠন করার পর ওই ডিসি পর্যায়ে ঘুষ লেনদেনের একটা মহা কেলেঙ্কারের নিউজ আপনারা সব জায়গায় কম বেশি দেখেছিলেন। তো এখন যে কথাটা আমি প্রথম প্রসঙ্গে আমি আসছিলাম আর কি, তো এখন শেখ হাসিনার আমলে যা ছিল সেই ঘুষ দুর্নীতি ওই আগের মতোই আছে, বরঞ্চ আগের চাইতে কয়েক গুণ বেড়ে গেছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং তো আর বলার অপেক্ষায় রাখে না। ওই যে একটা লোককে আর ওই যে মধুর ক্যান্টিন কি বলো এটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানে পান্তাভাত খায় একটা ছেলের মেরে ফেলো না, তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ভিতরে পড়ে। শুধু একটা এরকম আর অসংখ্য এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে গত 7 মাসে ঘটেছে, যা কিনা শেখ হাসিনা যে পরিসংখ্যান রয়েছে তাকেও ছাড়িয়ে যায়। তো তার মানে ঘুষ দুর্নীতি শেখ হাসিনা চাইতে বেশি, এক্সট্রা জুডিশিয়াল কিলিং শেখ হাসিনা চাইতে বেশি। আর এইগুলো অস্থিরতা এবং বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার অবনতি, এটা তো একটা 5 বছরের ন্যাংটা পোলাপানা বলতে পারবে যে শেখ হাসিনার আমলের চাইতে আরো প্রকট আকার ধারণ করছে। ঢাকা শহরে এমন একটা দিন নাই যেখানে রাজপথ অবরোধ হয় না। ওটাও হতে পারে সেটা শাহবাগের মোড়, হতে পারে সেটা সচিবালয়ের মোড়, হতে পারে সেটা গুলিস্তানের মোড়, হতে পারে সেটা 0 পয়েন্টের মোড়, হতে পারে সেটা শাপলা চত্বর। কোথাও না কোথাও প্রতিদিন যখন আপনারা বেরোবেন, কোনো রাস্তা বন্ধ, কি হইতেছে ওখানে হাউকাও চিল্লাচিল্লি, গন্ডগোল হইতেছে, দাবি আদায়ের জন্য মারপিট চলতেছে, নানা রকমের আলোচনা চলছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারটা একটু স্থিমিত হয়েছে, যেহেতু ছাত্র সমন্বয়কদের নিজেদের মধ্যেই এক ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে। ছাত্ররা নতুন দল তৈরি করছে, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে কাঠামো সেটা ভেঙে যেতে দেখেছি আমরা। 2 দিন আগেই একটা পক্ষ ভেঙে গিয়ে নতুন দল করেছে, 22 তারিখে আর একটা পক্ষ ঘোষণা দেবে শহীদ মিনারে, এরকম শোনা যাচ্ছে। তারা যখন নিজেদের ভাঙন ঠেকাতেই নিজেরা ব্যস্ত, সেই মুহূর্তে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারটা একটু ফিকে হয়ে গেছে। যখন ফিকে হয়ে গেছে তখন ভারতীয় পত্রিকা দ্য প্রিন্ট বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিং করেছেন। সেই ভার্চুয়াল মিটিংয়ে দ্য প্রিন্ট পত্রিকা সেখান থেকে সোর্স নিয়ে বলছে যে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশে ফিরবেন, এবং দেশে ফিরবেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। তিনি ডক্টর ইউনূসকে মবের জনক হিসেবে আখ্যা দিয়েছেন। মব নিয়ে ডক্টর ইউনূসের সরকার সামনে এগোচ্ছে, মব স্টার উপাধি দিয়েছেন তাকে, এবং এই মব ঠেকাতে, মবের বিরুদ্ধে সোচ্চার হতে, যারা মব করছে তাদের বিচার করতেই তিনি ফিরবেন, এমন কথা নাকি শেখ হাসিনা বলেছেন। শেখ হাসিনা জুলাই আগস্ট বিপ্লবে যে সকল পুলিশ সদস্য মারা গেছে তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর এই সরকার নিচ্ছে না, তাদের পরিবারের দিকে এই সরকার তাকাচ্ছে না, পরিবারের অসহায় অবস্থার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না, তাদের নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। সেটাকে এক ধরনের একপাক্ষিক নীতি হিসেবে দেখছেন শেখ হাসিনা, এবং তিনি বলেছেন যে তিনি ফিরে এসে পুলিশ হত্যা যারা করেছে তাদের বিচার করবেন, তিনি নিজে বিচার করবেন। তিনি এও বলেছেন তিনি যেহেতু বেঁচে আছেন, তাকে যেহেতু কেউ মারতে পারেনি, সেহেতু তিনি বাংলাদেশে খুব শীঘ্রই ফিরবেন, ফেরার জন্যই তিনি বেঁচে আছেন, এবং ফিরে এই পুলিশ হত্যা যারা করেছে তাদের একটা একটা করে ধরবেন আর বিচার করবেন, এমন কথা নাকি শেখ হাসিনা বলেছেন। দ্য প্রিন্ট এমন তথ্য দিয়েছে। শেখ হাসিনা যে ভার্চুয়াল মিটিং করেছেন সেই মিটিংয়ে আর কারা ছিল সেই তথ্য স্পষ্ট করেনি দ্য প্রিন্ট। শুধু বলছে
শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিংয়ে এমন কথা দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন। তিনি ডক্টর ইউনূসকে মবের জনক হিসেবে, মব স্টার হিসেবে আখ্যায়িত করেছেন এবং মব যারা করছে, মব করে যে সকল ঘটনা ঘটানো হচ্ছে, যে সকল কর্মকাণ্ড, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে, সেগুলোরও বিচার তিনি নিজের হাতে করতে চান। শেখ হাসিনা এখন স্বপ্ন দেখছেন যে তিনি বিচার করবেন, পুলিশ হত্যার বিচার করবেন এবং যারা মব করছে তাদের বিচার করবেন। তাহলে কি আমাদের যে আশঙ্কা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার করেছি যে মব চলমান রয়েছে, সেই মবের পাল্টা যদি অ্যাকশন শুরু হয়, যদি প্রতিশোধ শুরু হয়, মবের প্রতিশোধ যদি নেওয়া শুরু করে আওয়ামী লীগ, তাহলে দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে, সেই অরাজক পরিস্থিতি থামানোর ক্ষমতা এই সরকারের আদৌ আছে কিনা, দেশটা কোথায় কোন রসাতলে চলে যাবে, সেরকম ইঙ্গিতই দ্য প্রিন্টের এই সংবাদকে কেন্দ্র করে পাওয়া যাচ্ছে। প্রিন্ট যে ইঙ্গিত দিচ্ছে সেই ইঙ্গিতটা খুব একটা সুখকর ইঙ্গিত নয়, যদিও যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের জন্য এটা পজিটিভ ইঙ্গিত, আওয়ামী লীগের খুশি হওয়ার মতো ইঙ্গিত। আওয়ামী লীগ হয়তো এই খবর শুনে খুশি হবেন, কিন্তু এই খবর বর্তমান সরকারের জন্য খুবই ভীতিকর খবর, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যদের জন্য ভীতিকর খবর এবং সর্বোপরি বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আমরা যারা সাধারণ মানুষ বসবাস করি তাদের জন্য একটা আতঙ্কের খবর। আতঙ্কটা কি? আতঙ্কটা হচ্ছে যে মব কালচার থামানো যাচ্ছে না, যে মবের সংস্কৃতি চলছে। এবং আজকে বিদেশ থেকে একজন ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ইঙ্গিত দিয়েছেন যে টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর মাজারে, সেই টুঙ্গিপাড়াতে আক্রমণের নাকি একটা পরিকল্পনা চলছে, সেখানে একটা বড় ধরনের মব সৃষ্টি করার পরিকল্পনা চলছে। যদি সেটা হয় তাহলে টুঙ্গিপাড়াতে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে। সেই অবস্থা সরকার কিভাবে রুখবে? সরকার যদি এরকম ইঙ্গিত আগে থেকে পায় তাহলে সেটা এখনই রুখে দেওয়া উচিত। মবের সংস্কৃতি বন্ধ করতে না পারার ফলে পাল্টা আক্রমণ, পাল্টা প্রতি আক্রমণ, প্রতি বিপ্লব, এই ব্যাপারটা যদি শুরু হয়ে যায়, যদিও আমরা গাজীপুরে দেখেছি শুরু হয়ে গেছে এক ধাক্কা, গাজীপুরে সেই প্রতি বিপ্লবে একজন মারাও গেছেন, একজন ছাত্র মারা গেছেন, সেটা নিয়ে নানা রকমের প্রচার রয়েছে। ছাত্ররা আকম মোজাম্মেলের বাড়িতে আক্রমণ করেছিলেন, সেটা কি পরবর্তীতে আবার সেটা অস্বীকার করা হয়েছে, বলা হয়েছিল যে তার বাড়িতে ডাকাত গিয়েছিল, ডাকাত ধরতে গিয়ে ছাত্ররা আক্রান্ত হয়েছেন, এরকম নানা কথাবার্তা শোনা গেছে। কিন্তু দিন শেষে ব্যাপারটা এটাই সত্য যে ছাত্ররা সেখানে আকম মোজাম্মেলের বাড়ি আক্রমণ করেছিলেন এবং স্থানীয় জনতা। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে এবং দেশের মধ্যে যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে আসবে এইটা নিয়েই কিন্তু বিশেষ করে কথা হচ্ছে এবং তার সাথে কে কে জড়িত রয়েছে এইসবও কিন্তু অনেকে কথা বলতেছে। দর্শক যারা কিনা মানে আমাদের দেশটাকে, যারা কিনা শেখ হাসিনাকে সাপোর্ট করে, যারা কিনা শেখ হাসিনাকে নিয়ে মানে ভাবে, তারাই কিন্তু শেখ হাসিনা দেশে আসার খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়। আবার অন্যদিকে অনেকে কিন্তু এই শেখ হাসিনার দেশে আসার বিষয়ে মানে তারা সত্য নিউজটা প্রকাশ করতেছে, তাদেরও কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে এখানে দেখিয়েছি। তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আর হ্যাঁ দর্শক, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।